এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আপনারা বাহিরে যা। ভাইয়ের এমন ভয়ানক শব্দে না গিয়ে কি পারা যায়? যায় না তো। তাই তো আফরা মাথা নিচু করে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। আফরা যেতে হৃদ দরজা বন্ধ করে আস্থার সামনে বসে। নরম মায়া মিশ্রিত কণ্ঠে বলে, বউ বউ প্লিজ রাগ করিস না, আমার সোনা বউ না তুই? আপনি প্লিজ এখান থেকে যান। দেখ হঠাৎ করে ও আমাকে জড়িয়ে ধরেছে, আমি তো ধরিনি। তুই কেন ভুল বুঝছিস আমাকে? আপনি মিমাপুর কাছেই যান প্লিজ। কেন, তোর কি কোনো সমস্যা আছে? আজব তো, আমার আবার কি সমস্যা হবে? তাহলে ওর কাছে যেতে কেন বলছিস? মিমাপু আমার থেকে বেশি সুন্দরী, আমি খাটো, সে লম্বা, আপনার সাথে ভালো মানাবে। কথাটা শেষ হতে হৃদ দাঁড়িয়ে এক টান দিয়ে আস্থাকেও দাঁড় করায়, জাপটে জড়িয়ে ধরে। নিজেকে তার বাহুডোর থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে থাকে আস্থা। এক পর্যায়ে হৃদ কিছুটা বিরক্ত হয়ে বলে, নড়ানড়ি করিস না। কেন? ফিল করতে দে। ছি, কি লেইম মার্কা কথা। বউয়ের সাথেই তো বলছি। আমাকে বলতে হবে না, বললাম না মিমাপুর কাছে যান, সে সুন্দরী, আপনার সাথে ভালো মানাবে। একই কথা বারবার কেন বলছিস? শোন, ভালোবাসা সৌন্দর্য খুঁজে না, আর সবসময় বাহ্যিক সৌন্দর্যটাই কেন হতে হবে? আমার কাছে তো তোর থেকে সুন্দর বলে কাউকে মনে হয় না। আমার হৃদয়াক্ষী তো বলে তোর থেকে সুন্দর এই পৃথিবীতে কেউ নেই। তুই হচ্ছিস আমার শখের নারী, আমার স্বপ্নের রানী। তুই ব্যতীত সকল নারীর সৌন্দর্যই আমার কাছে তুচ্ছ। কথাটা বলে হৃদ আস্থাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। আস্থা শুধু তার যাওয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অস্পষ্ট স্বরে বলে, আপনিও আমার খুব শখের পুরুষ। যবে থেকে একটু বড় হয়েছি ঠিক তবে থেকে আপনি ব্যতীত কারো কথা ভাবিনি হৃদ ভাই। সন্ধ্যাবেলাটা সব সময় খুব আকর্ষণীয় হয়। চারিদিকে গোসুরি আলোর দেখা মিলে, আকাশের বুকে পাখিদের দেখা মিলে। তারা সারাদিনের কাজ শেষ করে নিজ নিবাসে ফিরে যায়, নিজ পরিবারের কাছে যায়। সারাদিনের কোলাহল ক্লান্ত হয়ে ধীরে ধীরে শান্ত হতে থাকে। রায়কাকে আজ আর পার্লারে যেতে হয়নি, কেননা হৃদ পার্লারের মহিলাদের বাড়িতে নিয়ে এসেছে যেন সবাই সাজতে পারে। একসাথে পার্লারে এতগুলো মেয়ে গেলে আজ সারা রাতেও যে তাদের সাজ শেষ হবে না তা হৃদ বেশ ভালো করেই আন্দাজ করতে পেরেছে। তাই এই কাজ করেছে। কম বেশি সবারই সাজা শেষ হয়েছে, রায়কারই শুধু এখনো বাকি। তাকে ধীরে ধীরে বেশ নিখুঁত করে সাজানো হচ্ছে। আফরা, নুহা ও আস্থা তিন বোনই একে অপরকে কানে দুল, হাতে চুড়ি, কপালে টিপ, বিভিন্ন কিছু একে অপরকে পরিয়ে দিচ্ছে। পার্লারের মহিলারা সবই কমপ্লিট করতো, কিন্তু ওরা না করেছে। এমনিতে লেট হয়ে যাচ্ছে, তাই শুধু মুখ আর চুল বেঁধেই তারা সরে গেছে। মেনটাই তো শেষ, তাহলে টুকিটাকি জিনিসগুলো তাদের দিয়ে করে লেট করার মানে হয় না। নিহান হৃদ রেডি হয়ে রুম থেকে বের হতে দেখে রিসান সাহেব তাদের দিকে আসছে। তাদের সাথে রাফসান সাহেবও আছে। ছেলে দুটোকে দেখে তাদের কাছে গিয়ে দাঁড়ালো। বেশ সুন্দর লাগছে ছেলে দুটোকে। রিসান সাহেব বলল, নিহান বাবা, তোমাকে তো রাজপুত্র লাগছে দেখতে। ধন্যবাদ বড় মামা। পাশ থেকে রাফসান সাহেবও বলে, তোমাদের দুজনকেই অনেক হ্যান্ডসাম লাগছে। ধন্যবাদ মেজো মামা। ধন্যবাদ চাচ্চু। চলো চলো বাইরে যাই, সবটা দেখি। একটু পর তো বের হব, নিচে গিয়ে দেখি কতটুক কি হলো সবার। চলো মেজো মামা। সবাই হাঁটা দিল বের হওয়ার জন্য। বেশ কিছু গাড়িও ভাড়া করা হয়েছে। নিজেদের গাড়ি থাকলেও এত মানুষ তো আর এই 2-3টা গাড়িতে যেতে পারবে না, তাই কয়েকটা প্রাইভেট কার ভাড়া করা হয়েছে। সবগুলো আসছে কিনা তা দেখতে হৃদরা যাচ্ছে। হৃদ ও রিসান সাহেব পেছনে হাঁটছে, আর নিহান এবং রাফসান সাহেব সামনে তাদের। রিসান সাহেব নিচু স্বরে বলে, তোমাকে ও সুন্দর লাগছে। বাবার কথায় হৃদ মুচকি হাসে। সে জানতো এখন না বললেও তার বাবা কিছুক্ষণ পর হলেও এই কথাটা তাকে বলতো। তোমাকেও সুন্দর লাগছে আব্বু। আই নো। আমি তো মজা করে বলছিলাম। মানে কি? তুমি কি বলতে চাচ্ছ? কিছুই তো বলতে চাচ্ছি না। তাহলে এটা কি বললে? তুমি কি বলতে চাচ্ছ আমাকে ভালো দেখাচ্ছে না?
হৃদ এবার শব্দ করে হেসে দিল। তাতে বেশ বিরক্ত হলো রিসান সাহেব। হৃদের হাসিতে পেছনে তাকালো নিহান ও রাফসান সাহেব, কিন্তু রিসান সাহেবের মুখভঙ্গি দেখে তার দীর্ঘস্থায়ী হলো না। তারা আবার হাঁটা শুরু করলো। সিঁড়ির সামনে এসে পড়েছে তখন হৃদ ও বাবাকে ফিসফিস করে বলল, মেয়ের বিয়েতে তোমার এত সাজার প্রয়োজন ছিল না। আমি সাজিনি, একটু পরিপাটি হয়েছি, যা তোমার এই ফাঁকা মাথায় ঢুকবে না। ম্যাঘ মেহমানদের বেশ ভালোই আপ্যায়ন করেছে। তার এমন কাজে বেশ খুশি নাফিসা ও সুমি বেগম। মেয়েটা বেশ বুদ্ধিমতী, সবকিছু বেশ সযত্নে করছে। ম্যাঘ এখনো মুরব্বীদের চা দিচ্ছে, আর এদিকে কম বেশি সবাই রেডি। সুমি বেগম ম্যাঘের কাছে এসে শক্ত গলায় বলল, মেঘ, জি। যাও বা রেডি হয়ে গিয়ে আর একটু ফুপুকে আমাকে দাও। উনি বলল সবাইকে চা দিতে। এটা কি কোনো সময়? এখন সবাই বের হবে। যাও রেডি হও গিয়ে, আমি দিয়ে আসছি। তুমিও তো সেই কখন থেকে এটা সেটা করেই। বেশি বলো না, যাও তাড়াতাড়ি। ম্যাঘও আর কিছু না বলে মাথা নিচু করে চলে গেল। ম্যাঘকে শাড়ি পরে রাইকা রুমে যেতে বলেছে সুমি বেগম, সেখানে তাকে ওরা সাজিয়ে দেবে। ম্যাঘ যেহেতু বেশ ভালো করে শাড়ি পরতে পারে, তাই নিজেই পরল। ওই মেয়েদের অপেক্ষায় থাকলে বেশ লেট হয়ে যাবে। ম্যাঘ শাড়ি পরেছে, কিন্তু যখনই সে যাবে রাইকা রুমে ঢুকতে, তখনই রিজবান ঢুকলো রুমে। মেয়েটাকে সাজা ছাড়াই রিজবানের কাছে বেশ ভালো লাগছে দেখতে। কি সুন্দর স্নিগ্ধ একটা মুখ, দেখলেই বুকের মাঝে প্রশান্তি প্রবাহিত হয়। কিছুটা আহত কণ্ঠে বলল রিজবান, কোথায় যাচ্ছ? রাইকার রুমে। আমার পাঞ্জাবিটা বের করো। জি। মেঘ, কিছু না। ম্যাঘ রিজবানের কথা মতো পাঞ্জাবিটা বের করে বিছানায় রেখে বের হতে যাবে, তখনই রিজবান ম্যাঘকে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ রিজবানের স্পর্শে ম্যাঘ শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। নিঃশ্বাস বন্ধ করে শক্ত হয়ে রয়েছে। ম্যাঘকে আরও চমকে দেওয়ার জন্য রিজবান ম্যাঘের ঘাড়ে আলতো করে পরপর কয়েকবার আদরে স্পর্শ করে দিল। হাতে ম্যাঘ সত্যি বেশ চমকালো। চোখ দুটো বড় বড় করে সামনে তাকিয়ে রইল। রিজবান ম্যাঘের এমন অবস্থা দেখে মুচকে হাসলো। ম্যাঘের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই যে আমি তোমাকে ছুলেই তুমি কিছুটা কেঁপে ওঠো, এটা আমাকে আরো বেশি করে তোমার কাছে টানে। কথাটা বলে মেঘের কানের লতিতে আলতো করে একটা কামড় দিয়ে দিল। ম্যাঘ কি বলবে বুঝতে পারছে না। সে বাকরুদ্ধ হয়ে গেছে। হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। এই ভর সন্ধ্যাবেলায় এমন করার কি কোনো মানে আছে? ম্যাঘ চুপ করে আছে। রিজবান ম্যাঘকে ছেড়ে বিছানা থেকে পাঞ্জাবিটা নিতে নিতে বলল, আজ নামাজ পড়লে না যে? কি বিয়ের জন্য নামাজ ভুলে গেলে নাকি? ভুলিনি। ও, তাহলে কি পড়ে ফেলেছো? জি না। কেন? রিজবানের কেন এর কোনো উত্তর নেই ম্যাঘের কাছে, তার সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিজবান ম্যাঘের নীরবতার মানে বুঝতে পেরে ম্যাঘকে বলল, থাক, এখানে আর দাঁড়িয়ে থাকতে হবে না, যাও রাইকার রুমে। আপনার আর কিছু লাগবে না, আমি রেডি হয়ে নিশ্চয় আসছি, তুমিও রেডি হয়ে নাও, যাও। ম্যাঘ একটু সাজুগুজু করতে চলে গেছে রাইকার রুমে। ম্যাঘ রুমে এসে দেখে রাইকা প্রায় শেষ পর্যায়ে। ওকে শেষ করেই ম্যাঘকে ধরবে, তাই ম্যাঘকে একটু বসতে বলেছে। নুহা, আফরা ও আস্থার সব শেষ, ওরা বসেছিল। ম্যাঘ ওদের তিনজনের পাশে গিয়ে বসলো। ম্যাঘ লক্ষ্য করেছে কাল রাতের ঘটনার পর থেকে আস্থার চোখে মুখে কেমন এক আতঙ্কের ভাব রয়েছে। এমনটা হওয়া স্বাভাবিক। এভাবে কাউকে কিছু না জানিয়ে এমন একটা কাজ করে ফেলেছে, এখন আবার বলতেও পারছে না। সবকিছু নিয়ে যে মেয়েটা বেশ চিন্তার মধ্যে আছে তা ম্যাঘ বেশ বুঝতে পারছে। আস্থা, নুহা ও আফরা তিনজনকে আজ বেশ সুন্দর লাগছে। তিন বোন আজ সেম ড্রেস পরেছে। তিনজনই আজ বেবি পিঙ্ক কালার লেহেঙ্গা পরেছে। দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগছে। ম্যাঘ নুহাকে বলল, এই নুহা, জি, নকে যে নেল পালিশ দিলে না? মেঘের কথা শুনে তিন বোনই নিজেদের হাতের দিকে তাকিয়ে দেখে সত্যি তারা নেল পলিশ দেয়নি। তাই আফরা বলল, ওহো, সত্যি তো ভুলে গিয়েছিলাম, তুমি মনে করিয়ে দিলে, থ্যাংক ইউ মেঘামা। এ আস্থা, আমাদের ড্রেসের কালারের মতো না সেম একটা কালারের নেল পলিশ আছে তোর, যা নিয়ে আয়। আচ্ছা বস, এখানে আমি আনছি। আপুর হাতে আমরা দিয়ে শুকিয়েও ফেলতে পারবো, তাই না বল? হ্যাঁ, যা তাড়াতাড়ি। রাইকার সাজা শেষ হয়েছে। ওকে একটা চেয়ারে বসিয়ে ম্যাককে সাজাচ্ছে। পার্লার থেকে বেশ কয়েকজনই এসেছিল, কিন্তু সবার শেষ হওয়ার জন্য তারা চলে যায়। শুধু যে রাইকাকে সাজাচ্ছিল সেই থেকে যায়।
রাইকার শেষ হতে তিনি ম্যাককে সাজাতে বসে। হৃদ নিজের রুমে যাওয়ার জন্য উপরে আসে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবে একবার দেখা যাক মেয়েদের কতটুকু হলো। হৃদ রাইকার রুমে এসে ঢুকতেই রাইকা বসা থেকে দাঁড়ায়, দুপা হেঁটে ভাইয়ের সামনে দাঁড়ায়। হৃদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, মুগ্ধ হয়ে বোনের দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর লাগছে তার বোনটাকে, এক অপ্সরা তার সামনে দাঁড়িয়ে। রাইকার এই সৌন্দর্য এতদিন কোথায় ছিল? মেয়েদের সব সৌন্দর্য হয়তো তার বউ সাজাতে বের হয়ে আসে। রাইকা হৃদের সামনে দাঁড়াতে কেন যেন হৃদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে আসলো। তা রাইকার চোখেও পড়লো। দেরি না করে সে ভাইকে জড়িয়ে ধরলো। হৃদও কিছু না বলে বোনকে জড়িয়ে ধরলো। চোখ দিয়ে অবিরত দুই ভাই বোনের পানি পড়তে লাগলো। ভাই বোনের সম্পর্কটা তো এমনই, ভাই বোন সারাদিন খুনসুটি করবে, একে অপরকে শুধু বড়দের কাছে বকা খাওয়াবে, কিন্তু একটু দূর হবে কথা যেন মেনে নিতে পারবে না। না নেওয়াটা যে খুব কষ্টদায়ক। হৃদ রাইকাকে ছেড়ে তার কপালে একটা চুমু খায়, আদুরে ভঙ্গিতে বলে, আমার বোনটাকে আজ পরীর থেকে কোনো অংশে কম লাগছে না। তোমাকেও ভালো লাগছে ভাইয়া? তোকে বেশি লাগছে। আচ্ছা, সবার কি শেষ? পাশ থেকে আফরা বলল, এই তো মেঘামার আর অল্প সময় লাগবে, তাহলেই শেষ। আচ্ছা, আমি 10 মিনিট পর সবাইকে বের হতে বলবো। এই 10 মিনিটে শেষ করো সবাই। ঠিক আছে। হৃদ রাইকার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। আস্থা নিজের রুমে এসে ড্রেসিং টেবিল থেকে নীল পলিশটা বের করে পেছনে ঘুরতে দেখে তার পেছনে হৃদ দাঁড়িয়ে। হৃদ নিজের রুমে এসেছিল কিছু একটা নিতে, কিন্তু পাশের রুমের দরজা খোলা দেখে নিজের রুমে না গিয়ে সোজা আস্থার রুমে এসে পড়ে। হৃদকে দেখে আস্থা কিছুটা ভরকালো। পরক্ষণে হৃদের হাসি খুশি মুখটা দেখে বেশ রাগ হলো তার। এমন একটা কাণ্ড করে লোক কিভাবে এমন স্বাভাবিক থাকতে পারে? এই কাজের পরিণতির কথা ভেবে তো আস্থার গলা শুধু শুকিয়ে আসে। আস্থা ভ্রু নাচিয়ে হৃদকে প্রশ্ন করে যে কি সমস্যা, কিন্তু হৃদ কিছুই বলে না। একইভাবে পলকহীনভাবে আস্থার দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে আজ বেশ কিউট লাগছে দেখতে, বাচ্চা বাচ্চা ভাবটা এখনো মুখ থেকে যায়নি। এবার আস্থা হৃদের ধ্যানে ব্যাঘাত ঘটিয়ে বলল, এখানে কি করছেন? তুই কি করছিস? আমি এটা নিতে এসেছিলাম। হাত বাড়িয়ে নীল পলিশটা দেখিয়ে কথাটা বলে আস্থা। আস্থার কথা শেষ হতে হৃদ আস্থার বাহু ধরে তাকে খাটে বসিয়ে নিজেও তার পাশে একটা টুল এনে বসে বলে, এদিকে দে। কেন? সব কেনর উত্তর হয় না, দে। আস্থার হাত থেকে নীল পেনটা নিয়ে খুব যত্ন সহকারে তা আস্থার মুখে লাগাতে লাগাতে বলে, সবার বউরা তাদের হাজবেন্ডকে কত আদর করে, আর আমার বউ আমার দিকে সারাদিন তাকায়ও না। সবার বউয়ের কাছেই যান তাহলে। গেলে তো আবার কান্নাকাটি শুরু করবি। এখন চুপ কেন? আপনার এই বেশি কথাগুলো ভালো লাগে না। আচ্ছা, আর বলবো না, শুধু একটা চুমু দে। কি সব অসভ্য মার্কা কথা বলছেন? এগুলো অসভ্য মার্কা কথা না। এগুলো অসভ্য কথা না? না। তাহলে কেমন কথা? এগুলো ভালোবাসার কথা। রাতের রাস্তায় এক আলাদা সৌন্দর্য বিরাজ করে। চারিপাশটা একটু স্নিগ্ধ লাগে, যা দিনের বেলা লাগে না। সড়ক বাতির হলদেটে নিয়ন আলোয় রাস্তাটার সৌন্দর্য একটু বেশি অনুভব করা যায়। এই স্নিগ্ধ এক পরিবেশের মধ্য দিয়ে বেশ কয়েকটা গাড়ি বের হয়েছে তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। রাইকার গাড়িতে হৃদ, আস্থা, নুহা, আফরাই কয়েকজন বসেছে, বাকিরা অন্য গাড়িতে করে যাচ্ছে। হৃদের পাশের সিটে আফরা বসেছে, আর পেছনে নুহা, মাঝখানে রাইকা এবং অন্য পাশে আস্থা বসেছে। হৃদ লক্ষ্য করলো আস্থা বেশ উদাসীন, সারাক্ষণ কে যেন ভাবে। ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। গাড়ি নিজ গন্তব্যে পৌঁছালো, সবাই নামছে, আফরা নামতে নিয়েও বসলো। তারা যে এসে পৌঁছেছে সেদিকে খেয়ালে নিয়ে আস্থা। আফরা এবার আস্থাকে ডাক দিল, কি রে, তুই সারা রাস্তা কথা বলিসনি? কি এত ভাবছিস তুই? কিছু না রে। আর ইউ শিওর? চল তাহলে। চল। সবাই নেমে ভেতরে গেল। রাইকাকে নিয়ে স্টেজে বসানো হয়েছে। তারা ভেতরে আসতেই শুনতে পায় ফারহানরাও মাত্র এসেছে। যদিও ফারহানদের আগে আসার কথা ছিল, কিন্তু যারা ঢাকা শহরে থাকে তারাই জানে যে রাস্তার জ্যামের জন্য বেশিরভাগ সময় মানুষ সময় মতো নিজ গন্তব্যে পৌঁছাতে পারে না। ফারহানরা সময়েরও প্রায় 2 ঘন্টা আগে বের হয়েছিল, তবুও তারা লেট। যাই হোক, ভালোই হয়েছে, গেট ধরতে সুবিধাই হলো আফরাদের।
ফারহান ও তার বাড়ির লোক এবং রায়কাদের বাড়ির লোক দুই পরিবারের মানুষ মুখোমুখি দাঁড়িয়ে। ফারহানদের বাড়ির মুরব্বীদের ভেতরে ঢুকতে দিলেও ইয়াং মানুষরা ঢুকতে পারলো না, তারা এখানেই দাঁড়িয়ে। আফরা বেশ শব্দ করে হেসে হেসে বলল, আমরা কারা? পেছন থেকে সবাই বলল, ফারহান ভাইয়ের শালিকা। আমরা কি চাই? ফারহান ভাইয়ের পকেট খালি করতে চাই। ফারহান এবার হেসে দিল, বেশ আনন্দের সহিত বলল, তা আমার শালিকাদের ডিমান্ড কি? সেটা আপনি খুব ভালো করেই জানেন। তবুও তোমরা বলো। আমাদের 1 লাখ টাকা দিতে হবে। একটু কি ডিসকাউন্ট পাওয়া যাবে? জি না ভাইয়া, এখানে কোনো ডিসকাউন্ট নেই। তাহলে বাবির সাথে যদি তার বোনদের ফ্রি দেয় তাহলে আমরা রাজি, কি বলো? আমরা ফ্রি দেই না। আপনি কি লুচু? কি করলাম? এই যে একটু আগে কি বললেন? বোকা মেয়ে। অনেক কথা কাটাকাটির পর অবশেষে ফারহানকে ঢুকতে দেয়া হলো। সেও তার শালিকাদের ইচ্ছে পূরণ করেছে, যদিও কিছুটা কমই দিয়েছে। এদিকে হৃদের মাথা প্রচন্ড গরম হয়ে আছে। সে হতাশ, সে তো জানতোই না যে ফারহানের এত ছেলে কাজিন আছে। এতগুলো ছেলে একটা পরিবারে কি করে, আজব। এদিকে বেশ কিছু ছেলে তার বোন আর বউটার দিকে তাকিয়ে আছে, অথচ গাধীগুলোর সেদিকে কোনো হুঁশ নেই। তারা তাদের মতো দাঁত বের করে হাসছে অসহ্য। হৃদ এবার আস্থাদের কাছে যেতে নিল, কিন্তু মাঝ রাস্তায় তার বাবা এসে সামনে দাঁড়ালো। রিসান সাহেবকে দেখে হৃদ ভ্রু কুচকালো, কিছুক্ষণ অপেক্ষা করে বলল, কিছু বলবে? কি বলবো? সামনে এসে দাঁড়িয়েছো কেন তাহলে? এখন কি সামনেও আসতে পারবো না? আমি তো বলিনি, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে কিছু বলতে চাচ্ছ। বলে ফেলো। এই যে ওই মেয়েটাকে দেখছো? কেমন? মেয়ের মতোই। মেয়ের মতোই তো হবে। তাহলে জিজ্ঞেস করো কেন? সুন্দর না দেখতে? ওর মা বলছিল একটা ভালো ছেলে দেখতে বিয়ে দিবে। আমার মেয়েটাকে ভালোই লেগেছে। ছি আব্বু, তুমি এই বয়সে এসে এসব কথা বলছো? আম্মু কি সব জানে যে তোমার বুড়ো বয়সে বিয়ের ভীমরতি হয়েছে? কি সব ফালতু কথা বলছো? ছেলে আমি, আমার না, তোমার কথা বলছি। আমি কি একবারও বলেছি আমি বিয়ে করব এখন? যখনই করো। তুমি কি বলতে চাচ্ছ আস্থা দেখতে সুন্দর না? কি বলো তুমি এসব? ছেলে ও আমার মেয়ে, আমার চোখে ও অনেক সুন্দর। তাহলে ঘরে সুন্দরী মেয়ে রেখে বাহিরে দেখো কেন? তুমি এসব কি বলছো? শোনো, এসব ছেড়ে দাও। ছাড়ার হলে অনেক আগেই ছেড়ে দিতাম। এখন এমন এক পর্যায়ে এসেছি যে ছাড়া তো দূর, একথা ভাবতেও পারি না। তাছাড়া ও কোনো ছাড়ার জিনিস না যে ছেড়ে দেব। প্লিজ এই বিষয়ে কিছু বলো না। কথাটা বলে হৃদ সেখান থেকে চলে যায়। রিসান সাহেব দীর্ঘশ্বাস ছাড়েন। তিনি তো মজা করে ছেলেটার কাছে মেয়েটার কথা বলেছিল, অথচ ছেলেটা কথা বাড়িয়ে কোথায় নিয়ে গেল। রাফসান সাহেব এসে দেখে তার ভাই হৃদের দিকে তাকিয়ে, তাই সে ভাইয়ের কাঁধে হাত রেখে বলল, ভাইয়া, হৃদের সাথে কিছু হয়েছে? না, আমি একটুও কথা বলছি না। ও আচ্ছা, চলো, ফারহানের বাবা ডাকছে তোমাকে। চল। আফরার সব কাজিনদের সাথে বসে গল্প করছে, সাথে ফারহানদের বাড়িরও অনেকে আছে। সবাই মিলে হাসি ঠাট্টা করছে। তাদের কাছে এসে দাঁড়ায় শাকিলও তাদের সাথে এসে গল্প করতে বসলো। সবার সাথে বেশ ভালো করে সে মিশে গেল। ছেলেটা বেশ মিশুক, তা তো ব্যবহারেই বোঝা যাচ্ছে। তাদের আড্ডায় আসর শেষ হলো মেঘের ডাকে। সেখানে অনেকেই ছবি তুলছে রায়কা ফারহানের সাথে, আর তারা বসে হাসাহাসি করছে সে কখন থেকে। তাই তারাও যেন আসে, তাই ডাকতে এসেছে। আসার সময় নুহাই বলেছিল যে তাকে যেন ডাকে, কারণ সে যখন কথা বলতে বসে তখন কোনো কিছুরই খবর থাকে না। সবাই রায়কার সাথে ছবি তুলছে। আফরা যেতেই নিহানও গেল তার সাথে। দুজন বর বউয়ের সাথে ছবি তুলে এখন নিজেরা ছবি তুলছে। আফরা বেশ লজ্জা পাচ্ছে। নিহান তার লজ্জা পাওয়া দেখে ফিসফিস করে বলল, এত লজ্জা পাওয়ার কিছু হয়নি। কেউ যদি নোহা, আস্থার সাথেও তো তুলেছি, কেউ কিছু মনে করেছে বল? এই মুহূর্তে তাহলে কিছু না। তোমার সুন্দর লাগছে।
আপনাকেও। বুঝতে হবে। নিহানের কথায় দুজনে ফিক করে হেসে দিল। শাকিল এসে আস্থার পাশে দাঁড়ালো। এ কথা সে কথা বলে হাসছে দুজন। রে তাদের থেকে একটু দূরেই মা চাচির সাথে দাঁড়িয়ে কথা বলছিল। সুমি বেগমই হৃদকে ডাক দিয়েছিল। তার পরিচিত কয়েকজন এসেছে, তাদের সাথে হৃদের পরিচয় করে দিচ্ছে। তখন ওদের একসাথে দেখে নাফিসা বেগম সুমি বেগমকে বলে, ওদের দুজনকে একসাথে ভালোই লাগছে তাই না? নাফিসা বেগমের কথায় সুমি বেগম কিছুই বলল না। তার কি বা বলার আছে? ছেলেটার সামনে এই কথাটা না বললেই হতো, এটাই ভাবছে সে। সুমি বেগম কিছু না বলে নিজের ছেলের দিকে তাকিয়ে আছে। হৃদের দৃষ্টি দেখে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো। হৃদের দৃষ্টি আস্থা আর শাকিলের দিকে। চোখ দুটো দিয়ে রাগের বহিঃপ্রকাশ হচ্ছে। চল শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে আছে। এবার যেন আর সহ্য করতে পারছে না, কারণ শাকিল আস্থার হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে। দুজন একসাথে বসে ছবি তুলছে। হৃদের তো এবার ধৈর্যের সীমা অতিক্রম হয়ে গেল। তবু নিজেকে কিছুটা স্বাভাবিক করে আস্থার কাছে গিয়ে দাঁড়ালো। নরম কণ্ঠে বলল, আস্থা। জি। একটু আয় তো, একটা কাজ আছে। আস্থা উঠতে শাকিলও উঠে পড়ল। হৃদ মুখ দিয়ে বিরক্ত হয়ে জাতীয় শব্দ উচ্চারণ করে বলল, তুমি বসত ছবি তুলে এনজয় করো, তোমার সেখানে কাজ নেই, আমার ওকেই দরকার। জি ভাইয়া। আস্থাকে নিয়ে একটা কর্নারে এসেছে হৃদ। সেখানে মানুষজন দেখা যাচ্ছে না। আস্থার হাত শক্ত করে ধরে এনে ধাক্কা দিয়ে হাতটা ছেড়ে দেয়। আস্থা বেশ আতঙ্কিত হয়ে হৃদের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, কি সমস্যা আপনার? এমন করছেন কেন? হৃদ এবার আস্থার দিকে আগাচ্ছে, যা দেখে আস্থা পেছাচ্ছে। সামনে এগোতে এগোতে হৃদ বলল, তুই যে বিবাহিত তাকে একদিনের মধ্যেই ভুলে গেছিস? তুই কার বউ? বল তুই কার বউ? আপনার। কি? আপনার বউ। হৃদ এতটাই আস্থার কাছে এসেছে যে দুজনের মধ্যে বিন্দু পরিমাণ দূরত্ব রয়েছে। হয়তো একে অপরের নিঃশ্বাস এসে পড়ছে একে অপরের মুখে। হৃদ এই অল্প পরিমাণ দূরত্বকেও নিঃশেষ করে দিতে উদ্যত হলো। যেহেতু তুই আমার বউ, তাই তুই শুধু আমার দিকেই তাকাবি, আমি শুধু তোকে স্পর্শ করব, বুঝেছিস? কথাটা বলে এক হাত আস্থার কোমরের পেছন দিকে নিয়ে নিজের কাছে এনে জড়িয়ে নিল। নিজের ওষ্ঠের সাথে আস্থা নরম গোলাপের পাপড়ি ন্যায় ঠোঁটের সাথে আলিঙ্গন করলো, যা গভীর থেকে গভীরতম হলো। আস্থা ছটফট করছে। নিজের দু হাত দিয়ে হৃদের শার্টের বোতাম খামছে ধরেছে। মনে হচ্ছে এখনই হয়তো বোতামটা ছিঁড়ে যাবে। মেয়েটার শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ঠিক তখনই হৃদ একটু তাকে ছেড়ে দিয়ে বলল, আমার মন এখনো ভরেনি। বলে আস্থা ঠোঁটে হাতের বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করে নিজের ঠোঁট আবার আস্থা ঠোঁটে ডুবে দিল। চারিপাশে ছোট ছোট বাতির ঝলকে আলোকিত। সবার মুখটা হাস্যোজ্জ্বল। সবাই ছবি তুলবে, গল্প গুজব করতে ব্যস্ত। নুহা ছবি তুলে একে অন্যের সাথে কথা বলে। দৌড়াদৌড়ি করে বেশ ক্লান্ত হয়ে পড়েছে, তাই সে ভাবলো একটু রেস্ট নিয়ে আবার শুরু করবে। কিন্তু এত খুঁজেছে, একটা খালি চেয়ার পাচ্ছে না। সবগুলোতেই মানুষ বসা। কি করবে এখন? আর তো দাঁড়িয়ে থাকাও সম্ভব হচ্ছে না। হঠাৎই সবার পেছন থেকে এক পাশের কর্নার থেকে একটা হাত উঁচু হলো। সেই হাতটা ইশারা করে নুহাকে ডাকলো। নুহার চোখ তা এড়ালো না। সে সেই ইশারাকৃত হাতের দিকে গেল। দেখলো শুভর পাশের চেয়ারটা খালি। সে নুহাকে বসতে ইশারা করে নুহাও চটপট বসে পড়ে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, অনেকক্ষণ ধরে বসার জায়গা খুঁজছিলাম, ধন্যবাদ আপনাকে। আমি তো সেই কখন থেকে তোমায় ডাকছিলাম, তুমিও তো বসতে ছিলে না। আবারও ধন্যবাদ। তোমার শরীর এখন সুস্থ আছে তো? আমি তো সুস্থই। ও কেন এটা হঠাৎ জিজ্ঞেস করলেন? তোমার আম্মু আমার আম্মুকে বলছিল তোমার নাকি পেটে সমস্যা হয়েছে। নুহা কি বলবে? তার হঠাৎই লজ্জা লাগছিল। মাথা নিচু করে বসে আছে। না, এভাবে আর বসে থাকলে তো চলবে না। তাই দাঁড়িয়ে শুভকে বলল, আচ্ছা ডাকছিল, ওকে খুঁজতেছিলাম, আমি আসি। কথা শেষ করে নুহা সেখান থেকে চলে গেল। আস্থাদের খুঁজছে আর মনে মনে নিজের মায়ের উপর রাগ ছাড়ছে। কোনো একটা কিছু হলে তা সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় তিনি। এতদিন তো শুধু এটা তার মামার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তো তার বোনের শ্বশুর বাড়ি পর্যন্ত চলে গেছে। কি ভয়ঙ্কর একটা কাজ!
এই বিষয়ে বাড়ি গিয়ে সে তার মায়ের সাথে কথা বলবে, নয়তো তার আর মান সম্মান থাকবে না। আর এই শুভ ভাইয়াটাও না শুনলে শুনেছে, তাকে আবার জিজ্ঞেস করতে হবে কেন? হয়তো তার শরীরের অবস্থা জানতে জিজ্ঞেস করেছে। সামনে যেতে যেতে নুহা দেখলো আস্থা আর আফরা দাঁড়িয়ে কথা বলছে, তাই সেও দৌড়ে তাদের কাছে যায়। হাঁপাতে হাঁপাতে বলে, তোদের ফুপু আমার যে পেটে সমস্যা ছিল তা সারা দেশ বলে বেড়াচ্ছে। নুহার কথায় দুজনেই ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। আফরা বলে, চুপ কর। তোরাই ওইসব আশ্রয় দিচ্ছিস তাই এমন করে। নুহার কথায় আস্থা গম্ভীর মুখ করে বলে, ওইটা প্রশ্রয়। ওই কি? পাশ থেকে একজন বলে, তোমরা কথা বলো, আমি আসছি। নুহা কণ্ঠস্বরটা অনুসরণ করে তাকিয়ে দেখে ফারহানদের বাড়িরই একজন বয়স্ক লোক ঠিক আস্থার পেছনে দাঁড়িয়ে, তার সাথে ওরা দুজন কথা বলছিল। নুহা তাড়াহুড়ো করতে গিয়ে তাকে খেয়ালই করেনি। নিজের বোকামতে তারই লজ্জা লাগছে। লোকটা তা বুঝতে পেরে চলে যায়। তিনি চলে যেতে আস্থা নুহাকে বলে, আফরার মাথায় তো তাও গোবর আছে, তোর মাথায় ওইটাও নেই। পাশ থেকে আফরা খুশি হয়ে বলে, ঠিক, তোর মাথায় কিছুই নাই। নুহা সরু চোখে আফরার দিকে তাকালো, ব্যঙ্গ করে বলল, ও তোর মাথায় গোবর আছে বলেছে, আর তুই তা স্বীকারও করলি। তাই তো, দাঁড়া ওর। বলে তাকে দেখে আস্থা নেই। সে বেশ দৌড়ে চলে গেছে তাদের থেকে, কারণ আস্থা জানে বোকা দুইটা যখন বুঝবে যে দুইটাকে সে কথা শুনেছে, তখন বোকা দুইটা তাকে ধুলাই দিবে। রাতের বেলা, তাই বেশ শীতের একটা পরিবেশ। সবার তেমন এই ঠান্ডাটা অনুভব না হলেও মেঘের বেশ হচ্ছে। হাত পা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। মেঘের শরীরটাও খারাপ লাগছে ধীরে ধীরে। সে সবার মাঝ থেকে এবার বের হয়ে বসতে যাচ্ছে, তখন একজন পুরুষের সাথে সে ধাক্কা খায়। তাকাতে দেখে রিজবান ম্যাককে দেখে তার দুই বাহুতে ধরে বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? শরীর কি বেশি খারাপ লাগছে? না। মেঘের কথা শেষ হওয়ার আগেই রিজবান মেঘের গায়ে একটা শাল তার শরীরে জোরে দিল। এতে মেঘ বেশ অবাক হলো, অদ্ভুতভাবে রিজবানের দিকে তাকিয়ে। মেঘের এভাবে তাকিয়ে থাকা দেখে রিজবান তাকে বলল, তোমার তো ঠান্ডার সমস্যা, তাহলে এটা আনোনি কেন? তুমি জানো যে একটু ঠান্ডা ফিল হলেই তোমার অসুস্থ লাগে, তাহলে এত অসচেতন কেন তুমি? খেয়াল ছিল না। নিজের প্রয়োজনীয় বিষয়গুলো তো তোমার নিজেরই খেয়াল থাকে না। শুনো মেয়ে, এভাবে থাকলে কিন্তু চলবে না, বুঝতে পেরেছো? জি। এখন এটা জড়িয়ে বসে থাকো, উঠবে না একদম। রেসান সাহেব ও রাফসান সাহেব বেশ কিছু লোকজনের সাথে কথা বলছিল। এতক্ষণ তারা চলে যেতে দুই ভাই এবার বিয়ের কিছু বিষয় নিয়ে কথা বলছে। তখনই তাদের সামনে হৃদের আগমন হয়। বাপ চাচার পাশে এসে এসে দাঁড়ায়। তাকে রাফসান সাহেব জিজ্ঞেস করে, সব ঠিকঠাক আছে তো হৃদ? জি, সব ঠিকঠাক। দেখতে দেখতে তোমরা কত বড় হয়ে গেছো। এই তো সেদিন মনে হচ্ছে রাইকা হলো, অথচ তার আজকে বিয়ে। মনে হয় কিছুদিন আগেও বাড়ির মধ্যেও তোমরা খেলছো, তুমি দৌড়াদৌড়ি করছো, কিন্তু এখন সব দায়িত্ব কি সুন্দর করে সযত্নে পালন করছো। রেড নিজের চাচুর কথায় কি বলবে বুঝতে পারছে না, তাই কিছু না বলে শুধু একটু হাসি দিল। তাতেই রাফসান সাহেব খুশি হলো। ভাইও তার ছেলেকে রেখে এসে গেল নাফিসা বেগমের কাছে। আজ সে তার বউটার সাথে একটাও ছবি তুলেনি, তাকে তা করতে হবে না, তাই সে নিজ কাজে চলে গেল। রিদ বাবার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইহসান সাহেবও চুপচাপ দাঁড়িয়ে। রিদ ভেবেছিল তার বাবা কিছু বলবে হয়তো, কিন্তু না, সে তো কিছু বলছেই না। তাই বাবাকে একটু চেতিয়ে দেওয়ার জন্য রিদ বলতে শুরু করলো, শাকিল এখনো অনেকটাই ছোট, তার মধ্যে এখনো তেমন ম্যাচিউরিটি আসেনি। বিয়ে হয়ে গেলে অটোমেটিক চলে আসবে। একটা কাজ করলে বেশি ভালো হয়। কি? ওর আর আমার সম্পর্কটা আরো বেশি ঘনিষ্ঠ করলে আমি তো ওকে ম্যাচিওর করে দিতে পারবো। রেসান সাহেব কিছু বলে না, ভ্রু উঁচু করে হৃদের দিকে তাকায়। হৃদ সামান্য হেসে বলে, শাকিলকে শালা বানালে বেশ ভালো হবে, কি বললো? জানি না, তোমার এসব কথা শোনার ইচ্ছে বা মুড কোনোটাই আমার নেই। বলেই সে হৃদকে সেখানে রেখে অন্যদিকে চলে গেল। আর হৃদ বিড়বিড় করে বলল, ইচ্ছা আর মুড দুটোই তো একই অর্থে ব্যবহৃত হয়।
বিয়ে প্রতিটা মেয়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিটা মেয়ের মনে তার বিয়ের দিন ঠিক কী চলে তা সে ব্যতীত অন্য কেউ জানে না। এটা হয়তো প্রতিটা মেয়ের জীবনে এমন একটা দিন যা আনন্দের না বেদনার সে তা বুঝতে পারে না। কেননা নতুন একটি মানুষের সাথে সারা জীবন থাকতে হবে, নতুন একটা পরিবার পাবে দেখে হয়তো খুশি হবে, নতুন করে জীবন যাপন করবে। আবার নিজের কাছের মানুষগুলো যাদের সাথে তার জীবনের একটা বিশাল সময় পার করেছে তাদের ছেড়ে চলে যাবে। এটা বেদনার নয়তো কি? রাইকা বেশ কিছুক্ষণ যাবৎ অনুভূতিহীন হয়ে বসে আছে। ফারহান তার ভালোবাসার মানুষ, এত বছরের ভালোবাসাটা আজ পূর্ণতা পেতে চলেছে, কিন্তু তাকে পেলে ও নিজের পরিবারটা ছেড়ে চলে যাবে সে বেশ ভাবলেশহীনভাবে বসে রয়েছে। ইতিমধ্যে কাজে এসে তাদের বিয়ে পড়িয়ে দিয়েছে। সবাই বেশ খুশি, ভালোই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। রাইকা সই করার সময় বেশ কিছুক্ষণ বসেছিল। তার চোখ দিয়ে নিজেই পানি ঝরেছে, হাত কেঁপেছে কলমটি ধরার পর। তার বাবা সে সময়টা তার সাথে ছিল। বাবাকে পাশে পেয়ে রাইকা বেশ সন্তুষ্ট হলো। তার খুব ভালো লাগছিল। সে সময়টা তার বাবা তাকে এভাবে সাপোর্ট করবে তা হয়তো সে ভাবেনি। রাইকা ও ফারহানকে খেতে নিয়ে যাওয়া হয়েছে। বেশ বড় একটা প্লেটে তাকে খাবার সাজিয়ে দেওয়া হয়েছে, পাশে একটা আস্ত খাসি রাখা। সবকিছু বেশ পরিপাটি, হবে নাই বা কেন? সবকিছু নিহান ও রিদ দেখছে। দুই ভাই বোনের বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখেনি। তাদের খাবারের সাথে রাইকার সব কাজিন ও ভাই বোনেরাও আসে। তারাও তাদের সাথে অল্প স্বল্প খায়, বিভিন্ন কিছু নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। খাবারের পর্যায়ে শেষ হতে তাদের আবার স্টেজে নিয়ে যাওয়া হয়। কিছু ফটোশ্যুট বাকি ছিল, তাই করছে ওরা। স্টেজের সামনে সবাই দাঁড়িয়ে। নুহা আফরাকে বলে, লিপস্টিকটা দেওয়ার কথা ছিল খাবারের পরে, কিন্তু আজ তা আগেই দিয়েছিল। দেখেছিস, ও লিপস্টিক খেয়ে ফেলেছিল। আফরা অনুহার কথায় সম্মতি জানায়। সেও এটা লক্ষ্য করেছে যে আস্থার লিপস্টিকটা অন্য কালারের ছিল। ওরা প্ল্যান করেছিল বাড়ি থেকে যেটা দিয়েছে সেটা দিয়ে তখন ছবি তুলবে ও খাবারের পর অন্য কালারেরটা দিয়ে তুলবে, কিন্তু খাওয়ার আগের ছবিতে তার লিপ কালার ছিল ওদের থেকে ভিন্ন। আস্থা ওদের পাশে ছিল। দুজনের কথা বলা দেখে সে বলল, কিরে, কি ফিসফিস করছিস? আমাকেও বল। তুই যে তোর লিপস্টিক খেয়ে ফেলেছিস তাই বলছি। আমি কই খেলাম, কি বলিস? না খেলে তখন লিপস্টিকের কালার চেঞ্জ করলি কেন? আস্থার মনে পড়ে গেল তখনের কথা। রিতাকে ছাড়ছিলই না। সে অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনো কাজই হচ্ছিল না। যখন আস্থার দম একেবারে বন্ধ হয়ে আসার উপক্রম হয় তখন গিয়ে রিতাকে ছাড়ে। আস্থার উষ্ঠদয় থেকে নিজের উষ্ঠ দূরে সরিয়ে আস্থাকে রিত জড়িয়ে ধরে, নিজের বুকের গভীরে ঢুকে ফেলে তাকে। বেশ কিছুক্ষণ গভীর আলিঙ্গন করার পর নিজের থেকে কিছুটা দূরে সরায়। তাকে দেখে আস্থার ঠোঁটে লিপস্টিক নেই, তাতে সে বেশ হাসে। আস্থাও সেই মায়া জড়িত হাসির দিকে অপলক তাকিয়ে থাকে। রিত তার হাসি থামিয়ে আস্থার ব্যাগ থেকে লিপস্টিকটা বের করে নিজেই তাকে পরিয়ে দেয়। অতঃপর গভীর এক চুম্বন তার কপালে এঁকে সেখান থেকে চলে যায়। আস্থা নিজের ভাবনা থেকে বেরিয়ে বিড়বিড় করে বলে, আমি না, তোর ভাই খেয়েছে আমার লিপস্টিক। আস্থার বিড়বিড় করা দেখে আফরা বলে, কিছু বলছিস? কই না তো। রাইকার বিদায়ের সময় চলে এসেছে। রেসাম সাহেব ফারহানের হাত নিজের হাতের মধ্যে ধরে রেখেছে। কান্না জড়িত কণ্ঠে সে ফারহানকে বলল, আশার মেয়েটাকে দেখে রেখো বাবা, কখনো কষ্ট দিও না। খুব যত্ন করে তাকে বড় করেছি। নিজের স্বার্থের মধ্যে তাকে আমার বাড়ির রাজকন্যা করে রেখেছি, তার যেন কষ্ট না হয়। কিছুক্ষণ থেমে আবার বলল, যদি তোমার মনে হয় কখনো যে তাকে রাখা তোমার পক্ষে সম্ভব নয়, তাহলে তাকে কষ্ট দিও না, আমার কাছে পাঠিয়ে দিও। তবুও তাকে কষ্ট দিও না। আমার বাড়ির দরজা সবসময় আমার রাজকন্যার জন্য খোলা। ফারহান বুঝতে পারল তার শ্বশুরের মধ্য দিয়ে কি চলছে। সে যে তার কলিজার টুকরোটাকে তার কাছ দিয়ে দিচ্ছে তা বেশ বুঝলো ফারহান। তা তাকে আশ্বস্ত করলো যে সে রাইকাকে কখনো কষ্ট দিবে না, নিজের সামর্থ্য অনুযায়ী তাকে সুখে রাখার চেষ্টা করবে। রাইকাকে গাড়িতে ওঠানোর জন্য নিয়ে যাওয়া হলো। সবাই তাকে ধরে কান্না করছে, সাথে রাইকাও করছে। সবাইকে কাছে পেলেও রিতকে পেল না রাইকা। রিতকে খুঁজতেই অশ্রু মিশ্রিত আঁখি দিয়ে রাইকা এদিক সেদিক দেখতে থাকে। হঠাৎ দেখে ভিড়ের মধ্যে তার ভাই তার দিকে তাকিয়ে। হৃদের চোখ জোড়া লাল হয়ে আছে।
কিছুক্ষণ পর পর সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। নিজের কান্না যে সে লুকাচ্ছে তা বেশ বুঝতে পারল। রাইকা ছুটে ভাইয়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মনের কান্নার সাথে হৃদেরও চোখ জোড়া দিয়ে কয়েক ফোঁটা অশ্রু নির্গত হলো। বিয়ের পর প্রতিটা মেয়ের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়। নতুন একটা পরিবেশে নিজেকে আবিষ্কার করতে হয়। সেই নতুন পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। কেননা বিয়ের পর মেয়েরা যে বাড়িটাতে যায় সে বাড়িটা তার কাছে সম্পূর্ণ অজানা। সে যেখানে বড় হয়েছে, যেভাবে চলাফেরা করেছে, সবকিছুর উপরে একটা বিশাল প্রভাব পড়ে। ধীরে ধীরে যদিও সব ঠিক হয়, কিন্তু প্রথম দিকে বেশ কিছুর সম্মুখীন হতে হয়। রাইকাকে তার রুমে বসে রাখা হয়েছে। যদিও এই রুমটা এতদিন ফারহানেরই ছিল, কিন্তু এখন থেকে এই রুমটার প্রতি ওদের দুজনেরই সমান অধিকার রয়েছে। কাল রাত থেকে রাইকা এই অধিকারটা অর্জন করেছে। সকাল সকাল গোসল করার দরুন রাইকার ভেজা চুল দিয়ে ক্ষণে ক্ষণে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি পড়ছে। ফারহান তা অপলক দৃষ্টিতে দেখছে। নিজের এত বছরের ভালোবাসা কাল পূর্ণতা পেয়েছে ভাবতেই তো এক প্রশান্তি পুরো হৃদয়ে ছড়িয়ে পড়ে। ফারহানের এমন অদ্ভুত ভাবে তাকানো দেখে বেশ লজ্জা পাচ্ছে রাইকা। এভাবে দেখার কি আছে? লজ্জায় মাথাটা নিচু করে বসে আছে সে। কিছু বলতে পারছে না লজ্জার জন্য। আর ফারহানটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হঠাৎই রুমে ফারহানের মা আসে, তাতে ফারহান খানিকটা লজ্জা পায়। সে খাট থেকে নেমে রুমের বাইরে চলে যায়। ফারহানের মা খানিকটা মুচকি হেসে রাইকার পাশে এসে বসে। রাইকার মাথায় হাত বুলিয়ে আদর মিশ্রিত কণ্ঠে বলে, মা, তোমার তো খিদে পেয়েছে, চলো, তোমার বাবা অপেক্ষা করছে, একসাথে খাবো। জি আন্টি। আন্টি না, মা বলবা। আর যে বললাম বাবা মানে ফারহানের বাবাকে তুমি বাবাই বলবে, বুঝছো? জি আম্মু। আম্মু না, মা। মা ডাকটা আমার বেশি পছন্দ। আচ্ছা মা। রাইকা খাবার টেবিলে এসে দেখে শুধু বড় কয়েকজনই বসে আছে। তাই রাইকা এদিক সেদিক দেখছিল। তার সাথে তার কয়েকজন কাজিন এসেছিল। তারা কোথায় তাই দেখার চেষ্টা করছিল। তখনই তার শাশুড়ি এসে বলে, তোমার বোনদের আগেই খাইয়ে দিয়েছি। আর শুধু ওরা না, বাড়ির সব ছেলেদেরই। বড়দের খাবার শেষ, আমরা এই কয়জনই ছিলাম। ও বসো। সবাই বেশ আদর করে রাইকাকে এটা সেটা প্লেটে দিচ্ছে। ফারহানও তার সাথে বসেছে। ফারহান নিজের প্লেট থেকে ডিম পোস্টটা দিতে রাইকা বেশ লজ্জা পায়। চারিদিকে তাকায়, দেখে সবাই নিজের খাবারেই মনোযোগ দিচ্ছে, কেউই তাদের দিকে তাকিয়ে। এতে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফারহানের দিকে চোখ গরম করে তাকায়। ফারহান কিছুই বলে না, মুচকি হাসে শুধু। ফারহানেরই বা কি করার আছে? সে তো বড়ই হয়েছে এমন এক পরিবেশে তাদের বাসায় রোম্যান্স করার জন্য প্রাইভেসির প্রয়োজন হয় না। সবাই সবকিছু বেশ নর্মালি নেয়। তার বাবা মাও অনেক কথা তাদের সামনেই বলে ফেলে। ফারহানের বাবা তার বউকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে, তাই অনেক সময় অনেক কথা বলে ফেলে। পরে ছেলেকে দেখলে বেশ লজ্জাও পায়, কিন্তু বেশ কয়েকবার হওয়ায় এখন আর তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না তাদের মাঝে। আস্থা, নুহা ও আফরা ঘুম থেকে উঠে দেখে 3 জনেরই চোখের উপরে পাতা ফুলা। কাল রাতে রাইকার যাওয়ার সময় তারা ভীষণ কান্না করেছিল। এমনকি বাড়িতে এসে ও যখন সুমি বেগম কান্না করছিল তখন 3 জন কান্না করেছিল। অতিরিক্ত কান্নাকাটির জন্য হয়তো অমন হয়েছে। 3 জনই উঠে বসে ওয়াশরুমে কে যাবে আগে তাই ভাবতে থাকে। আফরা তখনই আস্থাকে সোজা বলে দেয়, শোন, তুই অলস, তুই পরে যাবি। আগে আমি, পরে নুহা, তারপর তুই। তোর অনেক টাইম লাগে। আমার এত টাইম লাগে না, তোরা বেশি বলছিস। কি 1 ঘন্টা লাগাই মুখকে ধুই। আস্থা এবার চুপ হয়ে গেল। কি বলবে? তার লেগে যায় একটু সময়, তাতে সে কি করবে? তার তো মনে হয় তাড়াতাড়ি করেছে, কিন্তু সময় যে নিজের মতো দ্রুত চলে গেছে তা সে বুঝতে পারে না। একে একে আফরা ও নুহা ফ্রেশ হয়ে বের হয়ে আস্থা যায় ফ্রেশ হতে। আস্থা ওয়াশরুমে ঢুকতে হৃদ তাদের রুমের দরজায় টোকা দেয়। আফরা নিজের ভাইকে দেখে ভেতরে আসতে বলে। হৃদও ভেতরে আসে। আস্থার কথা বলতে আফরা জানায় সে ওয়াশরুমে, তাই হৃদ গিয়ে বোনদের পাশে বসে আর আস্থার জন্য অপেক্ষা করে। আজ রাতে রাইকার বৌভাত, তাই আজ বৌভাতের পর অনেক মানুষই চলে যাবে, আবার অনেকে হয়তো কাল যাবে। সবাইকে নাস্তা দিচ্ছে ম্যাগ। মেয়েটার উপর দিয়ে বেশ চাপ যাচ্ছে কয়েকটা দিন। সুমি বেগমের মনটা তেমন ভালো না। মেয়েটা তার কালই চলে গেল পরের ঘরে।
সবাই কেমন হবে, সবার সাথে মিলেমিশে থাকতে পারবে কিনা তাই নিয়ে তার যত টেনশন। ম্যাঘ আর নাফিসা বেগম সবার জন্য নাস্তা রেডি করে সবাইকে খাবার দিয়েছে। সবার খাবার শেষ হতে ঘরের মানুষজন যারা আছে, মানে রিদ, নুহা, রিসান সাহেব যারা আছে আর কি, সবাইকে নাস্তার জন্য ডাকে ম্যাঘ। তখন রিজবান এসে দেখে তার ম্যাঘটা একা একা কাজ করছে। নাফিসা বেগম সবে সুমি বেগমের ঘরে তাকে ডাকতে গেছে। সুমি বেগম বাড়ি এসে অসুস্থ হয়ে যায়, প্রেশার লো হয়ে যায়, তাই নাফিসা বেগম ও ম্যাঘ কেউই বের হতে দেয় না, তাকে রেস্ট করতে বলে। রিজবান ম্যাঘের কাছে আসে, রান্নাঘর থেকে খাবারের একটা বাটি উঠাতেই ম্যাঘ বলে, আরে কি বলছেন এসব? বউ কি সাহায্য করছে? কিছু বলতে হবে না আপনার, আপনি যান, টেবিলে বসুন, আমি নিয়ে আসছি। কেন, আমি কি একটু হেল্প করতে পারি না? পারবেন না কেন? কিন্তু কি? বাড়িতে তো মুরব্বি আছে, আত্মীয় স্বজনে ভরা, সবাই কি বলবে? যার যা ইচ্ছে বলবে, তোমার কি, চলো তো। বলে রিজবান বাটিটা নিয়ে টেবিলে রাখে, আবার আসে আরেকটা বাটি নেয়। ম্যাঘও তার সাথে হাতে হাতে এটা সেটা নিচ্ছে। দুজনের এমন মিলেমিশে কাজ করা দেখে আর রিজবানকে তার বউয়ের পাশে থাকতে দেখে রুকেয়া বেগম বেশ খুশি। সে এই ছেলেটাকে নিয়ে বেশ চিন্তায় ছিল। তাছাড়া মেঘের কাজকর্মে সে তার মন জয় করে ফেলেছে। সে খুব খুশি যে মেঘের মতো একজন রিজবানের জীবনে এসেছে। আস্থা প্রায় 40 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়েছে। তার বের হওয়া দেখে সবাই একটু হাফ ছাড়ল, এই ভেবে যে যাক অবশেষে মেয়েটা বের হয়েছে। আস্থা মুখ মুছতে মুছতে বের হয়ে রিতকে দেখে থতমত খেয়ে যায়। ছেলেটা এখানে কেন তাই ভাবতে থাকে। তার ভাবনার ছেদ ঘটিয়ে রিত বলে, দাঁড়িয়ে না থেকে এসে এখানে বসো। আস্থা চুপচাপ এসে বসে, রিত দাঁড়ায়। তিনজনের মুখোমুখি, অতঃপর বলে, আমি জানি তোরা তিনজনই আমার উপর রাগ করে আছিস, কিন্তু একটাবার বোঝার চেষ্টা করলি না আমি আর নিহান কেন না করেছি। তিনজনই চুপ করে থাকে। তাই রিত আবার বলতে থাকে, শোন, ফারহানদের পাশে অনেক ছেলে মানুষ, আর কেউই ছোট না, সবাই প্রাপ্তবয়স্ক, তাই আমি তোদের নিয়ে কোনো রিস্ক নিতে চাইনি। আর আজ রাতে তো যাচ্ছি, তাই না? আচ্ছা সমস্যা নেই ভাইয়া, আমরা বুঝতে পেরেছি। গুড। আচ্ছা তুই আর নোহা একটু যা তো, আম্মু তোদের ডাকছে। হৃদের কথা শেষ হতেই নুহা ও আফরা চলে যায়। আস্থা উঠতে নিলে হৃদ ওর হাত ধরে ওকে বসে দেয় খাটে। তারপর কিছুক্ষণ আস্থার দিকে তাকিয়ে থেকে বলে, কেন রেগে আছিস আমার উপর? আমি কেন করেছি তা তো বললামই। দেখ, চুপ করে থাকিস না প্লিজ। বলবো আমি? হ্যাঁ। তুই কি কোনোভাবে মিম? হ্যাঁ, তাই ঠিক বুঝেছেন। দেখ, আমি তো ওই দিনও ওকে না করেছি, পরে একটা থাপ্পড় দিয়েছি। এখন ও এমন করলে আমি কি করব বল? আর তো 2 দিন, তারপর দেখবি চলেই যাবে। কাল রাতে যখন সবাই অনুষ্ঠানে ছবি তুলছিল তখনই মিম এসে হৃদের পাশে দাঁড়ায়। আস্থাকে সরিয়ে তারপর হৃদের হাত ধরে এবার তার সাথে ঘেঁষে দাঁড়ায়, যেন সেই হৃদের বউ। এটা দেখার পর থেকে আস্থা অসম্ভব রাগ হয়েছে হৃদের উপর। সে যদি প্রশ্রয় না দেয় তাহলে এই মেয়েটা কিভাবে এমন করতে পারে? কিন্তু হৃদ যে ওকে বারবার নিষেধ করছে তা তাকে বুঝিয়েছে, কিন্তু সে তো বুঝছে না। তাই আস্থা হৃদকে বলল, আপনি না করলে ওই মেয়ে আবার আপনার হাত ধরে কিভাবে? হৃদ ভ্রু কিছুটা উঁচু করে কিছু একটা ভেবে বলে, বাই এনি চান্স তুই কি জেলাস ফিল করছিস? আস্থার সহজ স্বীকারোক্তি। হ্যাঁ করছি। কেন করছিস, কারণটা বল। আপনার পাশে আমি ব্যতীত আপনার জন্মদাত্রী মা ও বোন ছাড়া অন্য কোনো নারীকে সহ্য করতে পারি না। হৃদ কিছু বলে না, তার সুখ পাখিটার দিকে অপলক তাকিয়ে থাকে। ঠোঁটের কোণ প্রসারিত হয়, মনের খুশিটায় হালকা হাসি বয়ে বের হচ্ছে। হৃদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আস্থা বলে, এভাবে তাকিয়ে আছেন কেন? এমনি। এভাবে তাকিয়ে থাকবেন না। কেন? এভাবে তাকিয়ে থাকলে মায়া কমে যাবে। তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক সুখ পাখি। 1000 বছর তাকিয়ে থাকলেও মায়া কমবে না তোমার প্রতি। চৌধুরী বাড়িতে এতদিন হই হুল্লোড় থাকলেও আজ তা কমে গেছে। সবাই চুপচাপ, তবে তা বেশিক্ষণ স্থায়ী রইল না। নুহা বসার রুমে এসে সবাইকে বলেছে যার যে কাজ আছে তা যেন তাড়াতাড়ি শেষ করে ফেলে। আজ তারা একটু আগে সাজতে বসবে, কেননা অনেকে আছে আজ তার পার্লারে যাওয়ার ইচ্ছে ওদের তিনজনের মধ্যে কারোরই নেই।
কাল অনেক ধকল গেছে, তাই বাসাতেই সাজবে। অবশ্য তারা পার্লারের মহিলাদের থেকে কোনো অংশে কম জানে না সাজার ব্যাপারে, তাই নিজেরাই সাজবে নিজেদের মতো করে। হৃদ বলেছিল আজও প্রয়োজন হলে পার্লার থেকে মেয়েদের আনবে, কিন্তু ওরাই না করে দেয়। অতঃপর নুহা সবার সাথে গল্প জুড়ে দিল, তার সাথে আফরা ও আস্থাও সঙ্গ দিয়েছে। তাদের কথায় হাসাহাসিতে যেন ধীরে ধীরে কম বেশি সবারই মুডটা চেঞ্জ হলো। দুপুরে প্রত্যেকের খাওয়ার পর ম্যাক একটু নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো। তার উপর দিয়েও বেশ ধকল গেছে, তাই শোয়ার সাথে সাথেই মেয়েটা ঘুমিয়ে পড়েছে। তার শরীরটাও ভালো না তেমন, পেটটা অনেকক্ষণ যাবৎ ব্যথা করছে, তবু নিজের দায়িত্বে কোনো ত্রুটি রাখেনি। তাই একটু বালিশটা পেতেই তার পুরো শরীর ছেড়ে দেয়। ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছে বিছানায়। রিজওয়ান হঠাৎ করে একটু বের হয়েছিল, কেন কেউ জানে না, কাউকে বলে বের হয়নি। রিজওয়ান রুমে প্রবেশ করে দেখে খাটের একপাশে গুটিসুটি হয়ে ম্যাঘ শুয়ে আছে। ধীরে ধীরে ম্যাঘের পাশে গেল রিজওয়ান। ম্যাঘের পাশে মাটিতে বসে পড়ল সে। এক দৃষ্টিতে ম্যাঘকে দেখছে। ম্যাঘ ঘুমের মধ্যে থাকলেও তার হৃদয়ের মধ্যে সামান্য ভাঁজ সদৃশ্য। হয়তো ঘুমটা তার ঠিক মতো হচ্ছে না, কোথাও সমস্যা হচ্ছে। রিজওয়ান বেশ আস্তে করে ম্যাঘকে ডাক দিল। মেঘ, এই মেঘ, উঠো তো। আরে উঠো। ম্যাঘ এবার পিটপিট করে চোখ খুলে তাকায়, দেখে রিজওয়ান তার সামনে বসা, তাই লাফ দিয়ে উঠে বসে। তা দেখে রিজওয়ানও কিছুটা আটকে ওঠে, নিজেকে দ্রুত স্বাভাবিক করে বলে, কি হয়েছে? কিছু না। আপনার কিছু লাগবে না? না। লাগলে বলুন, আমি করে দিচ্ছি। কিছু লাগবে না, তুমি বসো। কথাটা বলে রিজওয়ান উঠে একটা গ্লাসে করে পানি এনে ম্যাঘের হাতে দিল। ম্যাঘ রিজওয়ানের দিকে তাকালো। রিজওয়ান ভ্রু দিয়ে ইশারা করলো গ্লাসটা ধরতে। ম্যাঘও তাই করলো। অতঃপর নিজের পকেট থেকে এক পাতা ওষুধ বের করে, একটা ট্যাবলেট নিজের হাতে নিয়ে বাকিটা পাশে রাখা ড্রয়ারে রেখে দেয়। হাতে ট্যাবলেটটা ম্যাঘের দিকে দেয়। ম্যাঘ হাতে নিয়ে রিজওয়ানের দিকে তাকায়। রিজওয়ান ভাবলেশহীন ভাবে বলল, ব্যথা ট্যাবলেট। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ খাও। ম্যাঘ কথা না বাড়িয়ে খেয়ে নেয়। গ্লাসটা রিজওয়ানের হাতে দেয়। রিজওয়ান গ্লাসটা রেখে বলে, তোমার নিজের প্রতি এত অবহেলাটা আমি পছন্দ করছি না। কি করলাম আমি? তোমার পেটে ব্যথা, কাজ করতে তোমার কষ্ট হচ্ছিল, তা তোমাকে দেখে বোঝা যাচ্ছিল। তাহলে কেন ওষুধ খাওনি? ম্যাঘ মাথা নিচু করে বলে, রুমে ছিল না। ভাবিদের বলতে পারতে। সবাই বিজি ছিল। তাহলে আমাকেই বলতে। শুনো, আমরা স্বামী স্ত্রী, এত কেন যত কাজ করে তোমার আমাকে কিছু বলতে? সামনে থেকে আর হবে না। এখন একটু শুয়ে থাকো, মাত্র তো দুপুর। ওরা যখন রেডি হবে ডেকে দিব তোমাকে। ম্যাঘ রিজওয়ানের কথা মতো শুয়ে পড়ে। রিজওয়ান ম্যাঘের গায়ে কথাটা টেনে দেয়, অতঃপর রুম থেকে বের হয়ে যায়। মিম কোনোভাবে হৃদের সাথে কথা বলতে পারছে না। হৃদের কাছে গেলে সে তাকে ইগনোর করছে। মিম এও জানে যে তার কাজকর্মে যে হৃদ বেশ বিরক্ত তার উপর। বাড়িতে এমন অনুষ্ঠান না থাকলে যে তাকে থাপড়িয়ে দিত তা মিম বেশ ভালো করেই জানে। এত মানুষ আছে বলে হৃদ কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছে না, তাই এই মানুষগুলো থাকতেই তার হৃদের রাগ যেমন করেই হোক ভাঙাতে হবে। কাল মিমের উপর হৃদ ভীষণ রাগ করেছিল। মিম দেখলো হৃদ আর আস্থা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলছিল, তখন তার বেশ রাগ হয়। তাই নিজেও ছবি তোলার বাহানায় সেখানে যায় এবং আস্থাকে সরানোর জন্য ধাক্কা দেয়, যার ফলস্বরূপ আস্থা হোঁচট খায়, যার জন্য সে পায়ে বেশ ব্যথাও পায়। তবে আস্থা তেমন রিয়েক্ট করে না, কিন্তু হৃদ তখনই রিয়েক্ট করে ফেলে। বেশ কিছু কথা শোনায় মিমকে। মিম এখনো ভাবলো এই আস্থাটার জন্য সব, ওকে কিছু বলাই যায় না। ওর কিছু হলে হৃদ ভাইয়া তার সাথে বাজে ব্যবহার করে, তাই ভাবলো আস্থাটার সাথে একটু ভাব করবে, তারপর এমন কাজ করবে যার জন্য আস্থা ফেসে যায়। তাহলে হৃদ ভাইয়ের মনে এই মেয়ের জন্য বাজে ধারণা হবে, আর এই সুযোগে সে একটু ভালো সাজবে, এই আর কি। দুপুরটা পেরোতে আস্তে আস্তে সবাই রেডি হতে শুরু করেছে। আজ আফরারা সবাই আফরার রুমেই সাজতে বসেছে। আস্থার রুমে মানুষ বেশি থাকাটা আস্থার পছন্দ না, তাছাড়া তার রুমে প্রয়োজনীয় তার জিনিস ছাড়া তেমন কিছু নেইও, তাই আফরার রুমে বসেছে সবাই। নুহাকে বসে বসে আস্থার সাজিয়ে দিচ্ছে, আর আফরা গেছে ড্রেস চেঞ্জ করতে। নুহা নিজেও বেশ ভালোই সাজতে পারে, তবে মামার বাড়ি আসলে তার আহ্লাদ বেড়ে যায়। তার বোনগুলো তো তাকে বেশি ভালোবাসে, তাই হয়তো এমন।
নুহাকে সাজানোর পর আস্থা তাকে বলে বসতে। সে সেজে একসাথে মাথা বাঁধবে দুজন। প্রাইমারটা লাগানো শেষ হতে মেয়ে ওদের রুমে আসে। তাকে আয়নাতে বেশ দেখতে পায় আস্থা, তবে কিছু বলে না। এমন সময় আফরা বের হয়ে আসে, মিমকে দেখে বলে, তুমি এখানে? কেন আসতে পারি না? তা না। তাহলে? না মানে বাকি সব আপুরা তো পার্লারে গেছে, আমি ভেবেছিলাম তুমিও হয়তো তাদের সাথে গেছো। তোরা যাসনি, আমি কিভাবে যাই? আমাদের সাথে কি? তুমি গেলেই পারতে। যাইনি যখন, তখন তোরাই সাজিয়ে দে। তুমি নিজেও তো ভালো মেকআপ করতে পারো। তোদের থেকে কমই। আচ্ছা বসো, একসাথে রেডি হই তাহলে। পাশ থেকে নুহা মেঘের কথা জিজ্ঞেস করে যে সে কোথায়। তার জানা মতে সেও তো যায়নি, তাহলে আসছে না কেন? তার কথায় আফরা বলে যে মেঘ বলেছে নিজে রেডি হবে। মিম বসে বসে ওদের কথা শুনছিল আর ভাবছিল যে কিভাবে আস্থার সাথে একটু ভাব করা যায়। হঠাৎ সে আস্থাকে বলল, আস্থা, তুমি বেশ ভালো করে রেডি করাতে পারো সবাইকে, তাই তুমি আমাকেও সাজিয়ে দাও প্লিজ প্লিজ। আস্থা মিমির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিছু একটা ভাবে, অতঃপর বলে, আচ্ছা বসো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি। কথাটা বলে সে মিমকে মেকআপ করিয়ে দিতে থাকে। মিমকে সাজানো শেষ হলে আস্থা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় নিজে তৈরি হওয়ার জন্য। তখনই মিম পেছন থেকে আস্থার কাছে এসে দাঁড়ায়, তার হাতে ফাউন্ডেশন। সে এমন ভাবে আস্থাকে ধাক্কা দেয় যে ফাউন্ডেশনটা মাটিতে পড়ে যায়। কাঁচের শিশি ছোট হওয়ার সাথে সাথে তা ভেঙে যায় এবং ছিটকে তা আস্থার ড্রেসের নিচের কিছু অংশে এসে পড়ে। তাতে আস্থা বেশ রাগ করে। মিম আস্থার দিকে তাকিয়ে ন্যাকামি করে বলে, আমি বুঝে করিনি। আপনি কখনো কিছু বুঝে করেন না আপু। এভাবে কথা বলছো কেন? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? দেখো, আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। কিছু মানুষ বৈরিতা করার জন্য পারফেক্ট, আপনি বরং তাই করুন। কথাটা বলে আস্থা বড় বড় করে পা ফেলে নিজের রুমের দিকে ছুটে যায়। চৌধুরী বাড়িতে আজ তেমন আয়োজন নেই। তাদের বাড়িটা আজ বেশ শান্ত। এতদিনের হই হুট্টোল প্রায় শেষের দিকে। আজ যত আয়োজন সব ফারহানদের বাড়িতে, তাই হৃদ ও নিহান একটু স্বস্তি পেল। তাদের কাজ শেষ। রায়কাকে এ বাড়িতে আনার পর তাদের আবার একটু ব্যস্ততা থাকবে, তাও এই কয়েকদিনের থেকে অনেকটাই কম। হৃদ নিজের রুমে শান্তিতে একটা ঘুম দিয়েছে। তার পাশে নিহান শোয়া, সেও গভীর ঘুমে। দুই ভাই বিয়েতে যেমন আনন্দ করেছে, ঠিক তেমনই নিজেদের দায়িত্বগুলো পালন করেছে। বাবা চাচাকে কোনো কিছু নিয়েই তারা ভাবতে দেয়নি, সব নিজের হাতেই সামলেছে। বাড়ির সব লাইটিং সাজসজ্জা সব খোলা হচ্ছে। হৃদ নিজের বিশ্বস্ত একজনকে কাজ হ্যান্ড ওভার করে আসছে। বিশ্বস্ত মানুষ থাকা মানে মানুষের জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাওয়া। হৃদ জিসানকে খুব বিশ্বাস করবে না বা কেন? হৃদের বিশ্বাস অর্জনের জন্য এই ছেলে নিজের যোগ্যতার কম প্রমাণ তো আর দেয়নি। হৃদও তার যোগ্যতার বেশ সম্মান করে। রায়কার বিয়েতে বেশ ব্যস্ত থাকায় হৃদ নিজের অফিসের তেমন কোনো বিষয়ে খেয়াল রাখেনি, কিন্তু জিসান সব কিছু নিজ দায়িত্বে করেছে। শুধু সময় মতো এ বাড়িতে এসে সবার সাথে দেখা করে খেয়ে চলে গেছে এতদিন। আজ হৃদে তাকে বলেছে সে রাতে অফিসের কাজগুলো দেখবে, সে যেন আজ আর অফিসের বিষয়ে মাথা না ঘামায়। আজ তার ছুটি, কিন্তু হৃদ ছুটি দিলেও ছেলেটা নিজের মনে করে বাড়িতে এসে সমস্ত কাজ দেখছে। হৃদ প্রথমে না করলেও ওর জোড়াজুড়িতে পরে রাজি হয় এবং রেস্ট নিতে যায়। গভীর ঘুমে হৃদ হঠাৎ কারো ডাকে ধীরে ধীরে চোখ খুলে তাকায়। দেখে সে মিষ্টি মুখখানি। পৃথিবীতে যার থেকে সুন্দর আর কাউকে মনে হয় না হৃদের কাছে, যাকে দেখলেই শান্তি লাগে। সেই তার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে ডাকছে। হৃদও চোখ খুলে নিজের জন্মদাত্রী মাকে দেখে মুচকি হেসে তার কোলে মাথা রেখে আবার চোখ বন্ধ করে। সুমি বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে, উঠে পড়ো। আর একটু? লেট হয়ে যাবে তো বাবা। হবে না। হবে। ভালোবেসে আমার চুলগুলো ধরছো দেখে কিছু বললাম না। জানো না আমার হেয়ার টাচ করা পছন্দ না? জানি, কিন্তু আমি তো মা। এর জন্যই কিছু বললাম না। বেশি বেশি আস্থা
ধরলেও তো কিছু বলিস না। কে বলেছে তোমাকে এসব আজে বাজে কথা? বলবে কেন, আমি নিজে দেখেছি। হৃদ এবার দ্রুত উঠে বসলো। কি বলে তার মা? কখন দেখলো এসব? সে তো আরো কত কিছুই করেছে, তবে কি? ইস, বেশ লজ্জাদায়ক বিষয়টা হবে তাহলে। তাই হৃদ উঠে বসে বলল, কি দেখছো? এই যে ওই দিন মেয়েটা পড়তে গেল, তখন আমি তোদের জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ও তোর চুলে হাত বুলাচ্ছে, তাই চলে এসেছিলাম। আর কি কোনো আরো কিছু হয়েছিল কি? না, কি হবে? আজব। যা ফ্রেশ হ এবার। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। নিহানকেও উঠা। আচ্ছা। সুমি বেগম ছেলের রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে গেল। সে যে কাজে এসেছিল তা হয়ে গেছে। হৃদকে ওঠাতে এসেছিল সে। যেহেতু ছেলে তার এখন উঠে গেছে, তাই সেও চলে গেল। সে আর নাফিসা বেগম আজ ফারহানদের বাড়িতে যাবে না। যদিও প্রথমে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু রুকেয়া বেগম না করেছে সুমি বেগমকে যেতে। মেয়ের মা এভাবে ছেলের বাড়ি যাওয়াটা অনেকেই পছন্দ করে না। অনেক মুরব্বী আছে যারা এটা সেটা বলতে দুবার ভাববে না। তাই সব দিক বিবেচনা করে সুমি বেগম না করে যেতে সে একা দেখে নাফিসা বেগমও সিদ্ধান্ত নেয় সেও যাবে না। আস্থা নিজের রুমে বসে বসে রেডি হচ্ছে। এতক্ষণে সে তার ড্রেসটাকে ঠিক করেছে। যেহেতু বিয়ের সব প্রোগ্রামে তারা 3 বোন সেম ড্রেস পরেছে, তাহলে আজ কিভাবে সেটা না হয়? তাই রুমে এসে আগে ড্রেসটাকে ঠিক করেছে। ড্রেসটার নিচের অংশটুকু সে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে সেটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়েছে। এখন আয়নার সামনে বসে বসে সাজছে আর নিজে নিজে মিমকে বকছে, মনে মনে বলছে, আমার বিয়েতে এই বদমাস মেয়েকে জীবনেও দাওয়াত দিব না, বেরি বদমাস, অসভ্য। পরক্ষণে আস্থার মনে পড়ল তার তো বিয়ে হয়ে গেছে। আয়নায় নিজের মুখটা দেখে হঠাৎই সে লজ্জা পেল। যে হৃদকে সে ভালোবাসে এটা বলা হয়নি কখনো। সে হৃদে কিনা তাকে জোর করে বিয়ে করলো। হৃদ হয়তো জানেও না যে আস্থা তাকে কতটা ভালোবাসে। ছোটবেলা থেকে আস্থা পড়াশোনাতে তেমন ভালো ছিল না, কিন্তু হৃদের চলে যাওয়ার পর থেকে সে খুব মনোযোগ সহকারে পড়েছে। ছোট ছিল তো, তাই ভাবতো অনেক পড়ে একদিন সে তার হৃদ ভাইয়ের কাছে চলে যাবে। আস্থার ভাবনা সে দ্রুত শেষ করে ফেলে, কারণ তাকে যেতেও হবে। তাই সে দ্রুত রেডি হয়ে বের হয়। এমন সময় হৃদও নিজের রুম থেকে বের হয়। পাশের রুমের দরজা খোলার শব্দে সে তাকায়। তার হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। পলক ফেলানো যেন নিষেধ। অপলক তাকিয়ে ধীরে ধীরে আস্থার কাছে যায়। আস্থার হাতটা ধরে এতে আস্থা বেশ ঘাবড়ায়। আওয়াজ নিচু করে বলে, দেখুন, কেউ দেখে ফেলবে। দেখুক। জ্ঞান কি হারিয়ে ফেলেছেন? तू अगर सामने हो कैसे खुद को रख पाओ होश में? আজ কবি কথা বন্ধ করে হাত ছাড়ুন। হৃদ আস্থাকে একটু কাছে টেনে নিল। কিছু বলতে যাবে তখনই ওকে দূরে সরিয়ে দেয়, কারণ আস্থাকে ডাকতে নুহা আসছিল। গাড়ি তার গন্তব্যস্থলে পৌঁছালো। একে একে সবাই নামলো। হৃদের পাশের সিটটাতে আস্থা বসা। হৃদি তাকে নিজের পাশে বসিয়েছে। পেছনে নুহা, আফরা, নিহান ওরা বসা। গাড়ি থামতে একে একে সবাই নামে। আস্থা নামতে নিলে হৃদ আস্থার হাতটা আলতো করে ধরে। আস্থা তার হাতে স্পর্শ পেতে হৃদের দিকে তাকায়। হৃদ বাঁকা হেসে বলে, যাক তাকালি, তাহলে ভাবলাম আজ বোধ হয় টাকা বিদা। কেন? এই যে এত সুন্দর সুন্দর ছেলেরা এখানে আছে, এখন কি আর আমার দিকে তাকাবি? আপনি আমার শখের পুরুষ হৃদ ভাইয়া। আপনার সৌন্দর্যের কাছে বাকি সব পুরুষের সৌন্দর্য আমার কাছে তুচ্ছ। কথাটা মনে মনে বলল আস্থা। সে মুখে কথা কখনোই বলতে পারবে না। তার লজ্জা করে না বুঝি? সে কিছু না বলে হৃদের দিকে তাকিয়ে আছে। হৃদ আস্থার থেকে চোখ সরিয়ে নিয়ে দৃঢ় গলায় বলল, তোর বরটা তোর থেকে বয়সে বেশ বড়, তাই তোর অনেক কষ্ট, তাই না রে? এভাবে বলছেন কেন? আমি কি তা বলেছি? আমার তো তাই মনে হচ্ছে। আমি মোটেও এসব ভাবিনি কখনো। আমার কপালটাই খারাপ। কেন বলছেন এমন? এই যে কাল বাসর করার কথা ছিল আমার, অথচ বাসর তো দূর, বউকে একটু আদর করার সুযোগটাই পেলাম না। আস্থা এবার কিছুটা লজ্জা পেল। সে বেশ বুঝতে পারছে হৃদ এবার অসভ্য কথা বলে তাকে এভাবেই লজ্জায় ফেলবে।
তাই অপর হাত দিয়ে গাড়ির দরজা খুলতে নিতেই হৃদ তার হাত ধরে টান দেয়। হাতে সে কিছুটা হৃদের দিকে ঝুঁকে পড়ে। হৃদ কিছু বলার আগে গাড়ির কাছে ঠক ঠক শব্দ হয়। দুজনে সেদিকে তাকায়। নিহান শব্দটা করছে। হৃদ আস্থাকে ছেড়ে দেয়। বিরক্ত হয়ে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে। আস্থা গাড়ি থেকে নেমে দ্রুত ভেতরের দিকে চলে যায়। হৃদও গাড়ি থেকে নামে। নিহান মৃদু হেসে ভাইয়ের ঘাড়ে হাত রেখে বলে, তুই কিভাবে শিওর হলি যে ওকে পাবি? ভালো তো আমি ওকেই বেসেছি, পাওয়া না পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ঠিক বলেছিস। তোর কি মনে হয় আমার উত্তরটা এমনই হতো? মানে কি হবে তাহলে উত্তরটা? আমার যে ওকেই লাগতো, ওকে তো আমি ভাগ্যের উপর ছেড়ে দিতে পারতাম না। তাই যেভাবে হোক আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে হলেও ওকে আমার করতাম। রাইকাকে দেখে ওরা 3 বোন জড়িয়ে ধরলো। রাইকাও নিজে 3 বোনকে জড়িয়ে ধরলো। কতটা সময় ওদের সাথে কাটিয়েছে, কত গল্প করেছে, কত ভালো লাগা খারাপ লাগা ওদের সাথে শেয়ার করেছে। এই বোনগুলোই তো ছিল ওর সব কথা বলার একমাত্র স্থান। সবাই সবার সাথে কুশল বিনিময় করলো, একে অন্যের সাথে কথা বলছে, হাসাহাসি করছে। ফারহানের কিছু কাজিন বোনও আছে তাদের সাথে। আফরা, আস্থা, নুহা কথা বলছিল। হঠাৎ নুহা ফারহানের কাজিনদের মধ্যে একটা মেয়েকে বলে যে ওয়াশরুমটা কোথায়। সে দেখিয়ে দিতেই নুহা সেখানে চলে যায়। বেশ কিছুক্ষণ পর নুহা এসেছে চারিদিকে তাকাচ্ছে। আস্থা বা আফরা কাউকেই দেখছে না, তাই ওদের খুঁজতে খুঁজতে সামনে এগোচ্ছিল। তখনই দেখা হয় শুভর সাথে। ছেলেটা আজ হয়তো একটু কাজ করেছে, দেখলেই বোঝা যাচ্ছে। নুহাকে দেখে একরাশ হাসি নিয়ে জিজ্ঞেস করলো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।